দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এনএন। আমি আপনাদের সাথে রয়েছি রাজীব। আজকে একটি ইম্পর্টেন্ট বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। প্রশাসনিক একটি বিষয়, যে বিষয়টি এই সময়কালে আমি লক্ষ্য করেছি, আমার কাছে এতদিন কোনো এভিডেন্স ছিল না, যার কারণে আমি কোনো আলোচনা করতে পারিনি আপনাদের সঙ্গে। কিন্তু আমার কাছে যখন এভিডেন্স চলে আসে তখন কিন্তু কোনো আলোচনাতে আমি কার্পণ্যতা করি না, আপনাদের সঙ্গে আমি অ্যানালাইসিস করি এবং আপনারা বলেন। দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, আমাদের রাজ্যের গর্বের যে পুলিশ যে টিম রয়েছে সেটা হচ্ছে টিএসআর, ত্রিপুরা স্টেট রাইফেল। ওনারা কাজ করছেন আমাদের রাজ্যের জন্য। একবার ট্রাফিকের মতো রাস্তায় দাঁড়িয়ে যাত্রী সাধারণদেরকে সহযোগিতা করছেন, ট্রাফিক দপ্তরকে সহযোগিতা করছেন। আবার দেখা যায় কারা দপ্তরে যখন চেক আউট হয় তখনও দেখা যায় যে টিএসআররা সেখানে কাজ করছেন। এমন কোনো জায়গা নেই যেখানে টিএসআররা কাজ করেন না অক্সিলারি ভার্ব হিসেবে। আমি টিএসআরদেরকে অক্সিলারি ভার্ব হিসেবেই বলবো, কারণ ওনারা বিভিন্ন জায়গায় ওনাদের ছাড়া সেন্টেন্স কখনোই সম্পূর্ণতা পাবে না। আজকে টিএসআররা এত কিছু করার পরেও টিএসআরদের যারা উচ্চ পদে আসীন রয়েছেন, কমান্ড্যান্ট পর্যায়ে যারা রয়েছেন, তাদের রোষানলে পড়ে কিছু কিছু টিএসআর জওয়ান লাঞ্ছিত হচ্ছেন। এবং পরিবারের অভিযোগ, যে কোনো সময় এই সকল আধিকারিকদের কারণে মারা পর্যন্ত যেতে পারে। তো আপনারা চিন্তা করুন। আপনাদের সঙ্গে আলোচনা করার কারণ হচ্ছে একটাই, যে টিএসআররা আজকে কতটুকু সুরক্ষিত ওনাদের ব্যাটালিয়ানে। আমি কিছু ছবি আপনাদের কাছে তুলে ধরব, কিছু ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরব, আপনারা দেখবেন, আপনারা সেগুলোকে অনুধাবন করবেন এবং নিশ্চয়ই আপনারা আপনাদের মতামত দেবেন। আজকে শুধু আমি একটা পার্ট আমি আলোচনা করতে যাচ্ছি, যেখানে টিএসআরের যে ব্যাটালিয়ান রয়েছে সেই ব্যাটালিয়ানের মধ্যে যারা কমান্ড্যান্ট পর্যায়ের যারা আধিকারিকরা রয়েছেন, ওনারা কিভাবে লাঞ্ছনা দিচ্ছেন কিছু কিছু টিএসআর জওয়ানদেরকে আক্রোশমূলকভাবে, এবং সেটা আমি আজকে আপনাদের কাছে তুলে ধরব। এবং যে আধিকারিকের বিরুদ্ধে আজকে ওনারা অভিযোগ করেছেন, আমি ওনার যে কার্যকলাপ রয়েছে এবং যা এভিডেন্স সহকারে আমি পেয়েছি পরবর্তী সময়ে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব, রাজ্য সরকারের কাছে নিয়ে যাব, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করব। এবং যারা যারা এ সকল কাজগুলো করছেন তাদেরকে বলবো যে সকল টিএসআররা আজকে রাত দিন পরিশ্রম করে আমাদের রাজ্যকে শান্তিতে রাখছেন, এবং সেই সময়ে যখন উগ্রপন্থীর তাণ্ডব ছিল সেই সময় ওনারা বুক চিতিয়ে আমাদের জন্য প্রথম যে বুলেটের গুলি ওনারা কিন্তু বুকে নিয়েছিলেন। দর্শক বন্ধুরা, আপনারা সবাই জানেন। আজকে যে ভদ্রলোকের সঙ্গে আমার কথা হয়েছে এবং পরিবার আমাকে জানিয়েছে, যার জন্য গতকাল রাত্রিবেলা বিশালগড়ে আমরা যাই এবং তথ্য কী রয়েছে সেটা আমরা তুলে ধরি। আপনাদেরকে জানিয়ে রাখছি, উনি 11 ব্যাটালিয়নের একজন টিএসআর জওয়ান। উনি এক সময় ফটিক ছড়াতে উগ্রবাদীদের গুলিতে উনি আঘাত পেয়েছিলেন। পরবর্তী সময়ে ওনাকে RN টেগোর হসপিটালে জিবি থেকে রেফার করা হয়। উনি গুলিবিদ্ধ হয়েছিলেন আমাদের জন্য। আজকে গুলিবিদ্ধ হয়ে উনি এখনও বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আপনারা অবাক হবেন, 10 মাস ধরে উনি বেতন পাচ্ছেন না। ছেলে ডাক্তারি পড়াশোনা করছে, কিন্তু পয়সার অভাবে এখন ঠিকভাবে উনি পড়াশোনাও চালিয়ে যেতে পারছেন না। 10 মাস উনি বেতন পাচ্ছেন না। প্রতিটি মুহূর্তের জানকারি উনি ওনার আধিকারিকদেরকে দিয়েছেন, কিন্তু আধিকারিকরা কোনো এক অজানা কারণে ওনার প্রতি বিমাতৃসুলভ আচরণ করেছেন, যেটা সমীর বাবু নিজে আমাদের কাছে অভিযোগ করেছেন। আপনাদেরকে সবটা বিষয় আমি তুলে ধরব, কিন্তু
পাশাপাশি স্বরাষ্ট্র দপ্তর এবং যারা টিএসআরের কমান্ড্যান্ট বা আধিকারিক উচ্চ আধিকারিক পর্যায়ে আপনারা রয়েছেন তাদেরকে দিয়ে অনেকে আপনারা অভিযোগ আমাদের কাছে আসে, বিশেষ করে আপনারা ওনাদেরকে দিয়ে আদ্দালি খাটান এবং ওনাদেরকে দিয়ে বাড়িঘরের ফরমাইশ খাটান, কিন্তু যখন ওনারা করতে চান না বা আপনাদের কথায় ওনারা কাজ করতে চান না তখনই আক্রোশমূলক মনোভাব আপনাদের মধ্যে জাগ্রত হয় এবং তার প্রতিফলন ঘটে এই ধরনের পানিশমেন্টের মাধ্যমে। আজকে একজন টিএসআর জওয়ান আজকে এতদিন 29 বছর ধরে উনি টিএসআর জওয়ানে এতদিন মোতায়েন ছিলেন, শরীর ওনার ভালো নয়, ডাক্তার বলেছেন যে ওনাকে ভালো ট্রিটমেন্ট করার জন্য বাইরে রেফার করতে হবে। উনি ভেলোরে গেছেন, ভেলোরেও উনি ট্রিটমেন্ট করিয়েছেন। এক সময় ত্রিপুরার মধ্যে কাজ করতে গিয়ে উনি গুলিবিদ্ধ হয়েছেন, ওনার 3-4 বার অপারেশন হয়েছে, উনি আর কাজ করতে পারছেন না। কিন্তু এই মুহূর্তে উনি পেনশন নিতে চাইছেন, কিন্তু পেনশন পর্যন্ত উনি পাচ্ছেন না। কর্তৃপক্ষ গাফিলতি করছে, যেটা উনি অভিযোগ করেছেন। আমরা কোন রাজ্যে বাস করছি যে জায়গায় একজন টিএসআর জওয়ান সে সারাটা জীবন টিএসআরের জন্য জীবনকে বাজি রেখে গুলি পর্যন্ত গায়ে নিয়েছেন, এবং আজকে যখন ওনার দরকার পয়সার সেই সময় উনি না পাচ্ছেন পেনশন, না পাচ্ছেন 10 মাসের বেতন, যেটা উনি অভিযোগ করেছেন। দর্শক বন্ধুরা, আমি এবার আপনাদেরকে এই সমীর দাস যিনি রয়েছেন 11 ব্যাটালিয়নের যিনি একজন জওয়ান, উনার কি বক্তব্য, সরাসরি উনি কি অভিযোগ করেছেন সেটা আপনারা একবার শুনুন দর্শক বন্ধুরা, তারপর আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই দেবেন। আমি পিসিআরকে বলবো ভিকটিমের যে বক্তব্য রয়েছে সেটা আপনি একবার দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরুন। 1 বছর ধরে অসুস্থ ছিলাম, আমি 1 বছর অসুস্থ ছিলাম, আমার জীবিত থেকে রেফার করছে। রেফারের মধ্যে আমার এই আরএন ঠাকুরে পাঠাইছে, আরএন ঠাকুরে গিয়ে আমার C1, C2, C4 অপারেশন হয়েছে। আমি বুলেট ইঞ্জুরি একজন, আমি সিএনসি বেলুরেও আমি অপারেশন হয়েছি, L1, L4, L3। ওখানে কালকে জয়েন করার পরে থেকে আমি অসুস্থ এমআই রুমে ছিলাম। এমআই রুমের সকালবেলা থেকে আমি অসুস্থ, ওখানে আমি শ্বাস ফালাইতে পারতেছি না। আমার এখানে আনা হয়েছে, পরে রেফার করছে, তারা যুক্তি করছে। আমি শুনছি ড্রাইভাররা আর এমআই রুমের স্ট্যান্ডারে কইছে, এমআই রুমের মেজরে যে আমার ব্যাটালিয়ান ঢুকাই লাইতো, ব্যাটালিয়ান ঢুকাই আমার যা করার করবো। আমি যখন সবাই ছেলেরা কল করছি, সুদীপ বর্মনরে করছি, সাংবাদিকরে কল করছি, মিনাল ইঞ্জিনিয়ার বারবার টেলিফোন করতেছি। কোন ব্যাটালিয়নে আছেন আপনি? আমি 11 ব্যাটালিয়নে। হ্যাঁ, কিন্তু ডাক্তার রেফার করা সত্ত্বেও আমার তারা ব্যাটালিয়ন ঢুকাইতো। ওখানে তারা একজুটেন আয়া আমার কইতেছে যে কোনো রিস্ক নাই লিয়ে যাব, কিন্তু এর আগে তারা যুক্তি করছে। এরপর ব্যাটালিয়নে বিকালবেলা ব্যাটালিয়নের যে রেমন্ড অর্ডার লইয়া আমার রেফার আরে পোস্টিং অর্ডারের কাগজ ধরানোর লেগা, ফটো মোটো উঠানোর লেগা আমার ব্যাটালিয়নে সাজেস্ট করে সারাদিন ধরে আমার আজকে ইটা করছে। কালকে রাত্রের থেকে আমার কোনো অবস্থাতে বাইরে হইতে দেয় না। আমার রুমের থেকে আমি আইছি। এখানে কে আনছে? হ্যাঁ, এখানে আমার রুমের স্টাফ, আমি শ্বাস আটকাইতেছে তখন আমার রুমের স্টাফ করে নিয়ে এসে, কিন্তু আমার বিকালবেলা ব্যাটালিয়নের যে রাজীব প্রসাদ, রাজীব সিং আর ব্যাটালিয়নের ক্যামেরাম্যান আর আমার রেফার 13 নম্বর ব্যাটালিয়নে সকাল থেকে প্রেশার কাজ করতেছে। আমি পোস্টিং হয়েছি 13 নম্বর ব্যাটালিয়নে। কে প্রেশার কিক করছে? সিউ নাম কি? অমরজিৎ দেব বর্মা। আর কে করছে? আর হয়েছে গিয়া ব্যাটালিয়নের জুনিয়র একজুটেন এখানে আসেনি তারা? হ্যাঁ, এখানে আইছে, সবাই আইছে ওখান এখানে আছে ব্যাটালিয়নে। কিন্তু একজুটেন সাহেব আমাকে বারবার রিলিফ দেওয়ার লেগে আপ্রাণ চেষ্টা করছে, শুরুর থেকে তাই না আপ্রাণ চেষ্টা। ওনার নাম কি? তিনি আপনাকে রিলিফ দেওয়ার জন্য চেষ্টা করছেন? এখন অবধি তাই না আমার আপ্রাণ চেষ্টা করতেছে। ওনার নাম কি? ব্যাটালিয়নে একজুটেন নাম কি বলতে পারে? নাম হচ্ছে চণ্ডী চাকপাশা। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেয়েছেন একজন টিএসআর জওয়ানের বক্তব্য, আমরা রেকর্ড করেছি। উনি সরাসরি অভিযোগ করছেন যে ইচ্ছাকৃতভাবে ওনাকে ট্রিটমেন্ট করা হচ্ছে না, ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হচ্ছে এবং কমান্ড্যান্ট যিনি রয়েছেন ওনার বিরুদ্ধে উনি অভিযোগ এনেছেন যে ওনাকে
হয়তোবা মেরে ফেলার একটা চক্রান্ত চলছে ব্যাটালিয়নের মধ্যে। সেটা কেন এই পর্যায়ে পৌঁছেছে সে বিষয়ে আমরা নাই বা গেলাম, কিন্তু এটা বাস্তব যেটা আমি তুলে ধরলাম যে একজন টিএসআর জওয়ান আজকে উনি নিজের যে ব্যারাক রয়েছে সেই ব্যারাকেই উনি সিকিউরড নন। তাহলে একজন জওয়ান যদি সিকিউর যদি না থাকেন তাহলে কোথায় ওনারা যাবেন? আজকে আপনারা লক্ষ্য করুন যে ভদ্রলোক, যে টিএসআর জওয়ান আজকে আমাদের কাছে বক্তব্য রেখেছেন, উনি বলেছেন যে 10 মাস ধরে আমি বেতন পাচ্ছি না এবং দপ্তর থেকে আমাকে চিঠি দেওয়া হয়েছে যাতে আমি জয়েন করি। পাশাপাশি উনি ডক্টরের লেখা যে উনি ফিট নন এই মুহূর্তে, কারণ ওনার মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। উনি গুলিবিদ্ধ হয়েছিলেন এক সময় এবং তার খেসারত উনি এখনও দিচ্ছেন। আজকে যখন সময়কালে উনি ছেলেকে পড়াচ্ছেন, ছেলে ডাক্তারি পড়াশোনা করছে, কিন্তু যারা আধিকারিকরা যারা রয়েছেন তাদের এ সকল কর্মকাণ্ডের কারণে আজকে জওয়ানরা, বিশেষ করে অনেক জওয়ান হয়তোবা সামনে আসতে পারেন না, সামনে এসে কিছু বলেন না, কিন্তু যারা বলেন তাদের মধ্যে একজন হচ্ছেন এই সমীর সমীর দাস। হয়তোবা আরও অনেক টিএসআর জওয়ান রয়েছেন যারা আধিকারিকদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, মার খাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো দাদা, বলুন। আমি বাজার থেকে আপনার বলুন অশোক চক্রবর্তী। বলুন অশোক বাবু, বলুন কি বলবেন। হ্যাঁ দাদা, আমাদের একটা অভ্যাস, আমি মানে স্টেট কার্ড কথা বলতে পছন্দ করি আর কি, শর্টকাটে বলে দেবো, ঠিক আছে? এই আমাদের যে ওই যুদ্ধ অমুক হয়েছে, আপনি যেভাবে বলছেন আপনার পেছনে আরো অনেকে রয়েছেন। আমার সময়ের দাম অনেক বেশি দাদা। যখন ফোন করবেন তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করবেন, না হয়তো আপনার প্রসঙ্গ অন্যদিকে চলে যাবে, আমার বক্তব্য অন্যদিকে চলে যাবে। তো সেহেতু আপনার কাছে আমার অনুরোধ থাকবে যখন কথা বলবেন যতটুকু সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। দর্শক বন্ধুরা, আজকে আপনারা লক্ষ্য করুন যে আমাদের রাজ্যের আরও কত না টিএসআর আজকে নির্যাতিত হচ্ছেন, কিন্তু যদি কোনো কিছু বলা হয় বা সাংবাদিকদের ডাকা হয় তাহলে ওনাদেরকে হয়তো বা হুমকি দেওয়া হয়, ওনাদেরকে হুমকি ধুমকির মধ্যে পড়তে হয়। কিন্তু বাধ্য হয়ে কি করবেন? চাকুরি করছেন, চাকুরি করে নিজের সংসার প্রতিপালন করছেন, অফিসারদের আদ্দালি খাচ্ছেন। যখন কোনো কিছু ওনারা বলতে কাজ করতে রাজি হন না, এই ধরনের আক্রোশের ওনারা শিকার হন। আজকে একজন টিএসআর ব্যাটালিয়নের একজন জওয়ান, যিনি 11 নম্বর ব্যাটালিয়নে কর্মরত, ওনাকে আজকে এই ধরনের অবস্থার সম্মুখীন হতে হয়েছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার রাজীব বাবু। বলুন, কোত্থেকে বলছিলেন? মাইরে বললাম জায়গাটা। বলুন, ফটাফট বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিলাম দেখুন, আমাদের রাজ্যে যখন টিএনবি, তারপর টিএনবির পর তারপরে এনএলএফটি, আরো যে উপমন্ত্রীগুলি ছিল আর কি, সন্ত্রাসবাদীরা যখন আমাদের রাজ্যে অস্থির পরিবেশের সৃষ্টি করেছিল, তখন কিন্তু আসাম রাইফেল বলুন, সিআরপিএফ বলুন, অনেক ব্যাটালিয়ন, আমাদের রাষ্ট্রীয় ব্যাটালিয়ন অনেকই কাজ করেছে, কিন্তু আমাদের রাজ্যে গর্বের ব্যাটালিয়ন হলো টিএসআর। একদম কেমন আমাদের রাজ্যে বীর সেনানী যারা, যাদেরকে বহির রাজ্যের নির্বাচনের কাজে এবং অন্যান্য কাজে অন্যান্য স্টেটে কিন্তু আমাদের গর্বের টিএসআর কে নেওয়া হয়। কিন্তু আজকে যে দৃশ্যটা দেখলাম আপনাদের আমার এই চ্যানেলে, যে টিএসআর বন্ধুর প্রতি কি ধরনের দ্বিমাত্রিক সুলভ আচরণ হচ্ছে, আসলে খালি দেখুন, খালি টিএসআরই না, আপনি খবর নিলে দেখতে পারবেন
যেমন ত্রিপুরা পুলিশ হসপিটালের যদি কোনো পুলিশ হসপিটালের ট্রিটমেন্ট হয়, কিন্তু এরপরে পুলিশ হসপিটালের ডাক্তারের মানে সার্টিফিকেটটাও অনেকেই অমর্যাদা। আমার যদি ভুল না করি, আপনি সাংবাদিকতা করেন, আপনারা খুব মিলে বিষয়গুলি আরো ভালোভাবে জানতে পারবেন। কিন্তু যে বিষয়টা এখন দেখছি একদম অমানবিক, একদম অমানবিক। আরে আপনাদের মাধ্যমে রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমি করতে চাই যে দেখুন, আপনার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রচুর মানুষের সমর্থন নিয়ে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং আপনি অন্যান্য বিষয় নাই গেলাম, কিন্তু আপনি দেখুন আপনার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আপনার দপ্তরের একজন নিরহ মানে কর্মী, নিরহ বীর সেনানী আজকে এইভাবে তার প্রতি এই আচরণ হচ্ছে। কাজে আপনার প্রতি বিনম্র অনুরোধ, আপনি বিষয়টা দেখুন। তবেই যে বিষয়ে শুনছিলাম ওনার ছেলে নাকি মেডিকেলে পড়ছে, আজকে 10 মাস যাবত বেতন হচ্ছে না, তো সংসারটা চলেই না কি করে? আর যে ছেলেটা মেডিকেলে পড়ছে তার তো ভবিষ্যৎটা শেষ হয়ে যাবে যদি চলতে থাকে। একটা লোক যদি 10 মাস বেতন না পায়, মানে সাংঘাতিক ব্যাপার এই বিষয়টা। এর চেয়ে বড় মানে অভিযোগ, মানে যে ভদ্রলোক টিভির মাধ্যমে প্রেসে বলছে, এবং যেটা আমরা সারা রাজ্যের মানুষ আজকে জানতে পারছি, শুনতে পাচ্ছি। কাজেই রাজ্যের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিজির দৃষ্টি আকর্ষণ করুন, যাতে এই ফ্যামিলিটাকে যাতে রক্ষা করা হয়। কারণ উনি তো বুলেট খেয়েছেন কর্মস্থলে, মানে কর্মরত অবস্থায়, মানে বুলেট ওনার শরীরে বুলেট বিদ্ধ হয়েছে উনি। কাজেই তার জন্য তো দায়ী উনি না, তার জন্য দায়ী আমি উনি কর্ম করতে গিয়েছে, ডিউটি রক্ষা করতে গিয়েছিল, উনি গুলিবিদ্ধ হয়েছেন। কাজেই দায়ী কিন্তু উনি না, ওনাকে ব্যবহার করেছেন, ওনাকে ডিউটিতে লাগিয়েছেন যারা ওনারাই তো এখন ওদেরকে মানে ওই ব্যক্তিকে দেখার কর্তব্য এবং দায়িত্বের ভিতরে পড়েছে। কাজেই আমি আবারও দৃষ্টি আকর্ষণ করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাতে এই ফ্যামিলিটার প্রতি যাতে মানে আচরণ ওনার দপ্তরের যারা যাতে না করা হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা ফোন করলেন, উনি বলেছেন যে আমাদের রাজ্যের গৌরব টিএসআর ব্যাটালিয়ন। এক সময় যখন আমাদের উগ্রবাদীর তাণ্ডব ছিল আমাদের ত্রিপুরা রাজ্যে, তখন কিন্তু আসাম রাইফেলস বলুন বা গোর্খা রেজিমেন্ট বলুন, সিআরপিএফ বলুন, তারা কিন্তু অনেক পরে আসে। আগে প্রথম বুকটা কিন্তু চিতিয়ে সামনের দিকে আসে আমাদের টিএসআর জওয়ানরা। আজকে 29 বছর কাজ করার পর আজকে ব্যাটালিয়নের আধিকারিকদের কারণে আজকে এইভাবে ওনাদেরকে কষ্ট ভোগ করতে হচ্ছে। আজকে উনি বাধ্য হয়ে আমাদের কাছে মুখ খুললেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনার অধীনস্থ ছোট্ট একটি পোস্টে চাকুরি করা একজন টিএসআর জওয়ান আপনার দপ্তরের একজন অহংকারী আধিকারিকের দ্বারা উনি হেস্তনেস্ত হচ্ছেন। ওনার অভিযোগ এই ব্যক্তিটি, এই যে কমান্ডেন্ট যিনি রয়েছেন, ওনাকে মেরে ফেলার চক্রান্ত করছেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এবং একজন দাদাও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। যেহেতু আপনি এই দপ্তরের একজন উচ্চ পদে আসীন হয়ে বসে আছেন, এবং আপনার দপ্তরের একটা ব্যাটালিয়নের একজন গুলিবিদ্ধ মানুষ, যিনি আমাদের রাজ্যকে শান্তিতে ফিরিয়ে আনার জন্য এই গুলি শরীরের মধ্যে নিয়েছেন, আজকে 10 মাস উনি বেতন পাচ্ছেন না। সেটা কি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যদি আমাদের এই অনুষ্ঠান যায়, উনি নিশ্চয়ই রিয়েলাইজ করবেন যে এই লোকটি নিজের জীবনকে বাজি রেখে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষকে শান্তিতে থাকার জন্য নিজের বুককে চিতিয়ে দিয়েছেন। আজকে ওনার ছেলে ডাক্তারি পড়াশোনা করছে, কিন্তু পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না। কেন করতে পারছে না? 10 মাস যাবৎ এই টিএসআর ভদ্রলোক এখনো পর্যন্ত বেতন পাচ্ছেন না, এই সকল গাফিলতির কারণে। এবং ইচ্ছাকৃতভাবে ওনাকে এইভাবে অপদস্থ হতে হয়েছে। আজকে উনি বাধ্য হয়ে সাংবাদিকদের জানিয়েছেন, আমাকে জানিয়েছেন। আপনারা দেখুন দর্শক বন্ধুরা, আমরা সত্যিই অবাক লাগে, আমরা অবাক দেশে, একটি অবাক রাজ্যে আমরা বসবাস করি, যেখানে একটি টিএসআর জওয়ান 29 বছর ওনার মূল্যবান সময় দেশের জন্য দিয়েছেন, এমনকি গুলি পর্যন্ত ফটিক ছড়াতে নিয়েছেন। উগ্রবাদীদের গুলি ওনার শরীরে ছিল, 6 থেকে 7টি অপারেশন ওনার করতে হয়েছে। কিন্তু যার জন্য করেছেন, আপনারা একবার শুনুন উনি আজকে কি অবস্থায় রয়েছেন। আপনারা একবার শুনুন উনি আজকে কি অবস্থায় রয়েছেন।
কে করছেন ওনাকে এই অবস্থা? উগ্রবাদীরা কিন্তু করছেন না। যে সকল পুলিশ অফিসারদের অর্ডারে উনি ওনার জীবনকে বাজি রেখেছিলেন, সেই সকল পুলিশ অফিসাররা চক্রান্ত করে ওনাকে লাঞ্ছিত করছেন এবং ওনারা বলতে চাইছেন বাবাকে মেরে ফেলার একটা চক্রান্ত ব্যাটালিয়নে নিয়ে যাওয়ার। আমার বাবা আজকে এমনটাই মানে 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 শারীরিক অবস্থা, হার্টের পেশেন্ট, একে তো গুলিবিদ্ধ উনি হয়েছিলেন, ওনার নেকে প্রবলেম, জিবির ডাক্তাররা বলে দিয়েছেন সম্পূর্ণ রেস্টে থাকতে হবে ওনার, তাই উনি পেনশন যেতে চেয়েছেন। কিন্তু অবাক লাগে দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলছি, যে ডাক্তাররা বিগত কয়েকদিন আগে ফিটনেস সার্টিফিকেট দিয়েছেন, সেই ফিটনেস সার্টিফিকেট নিয়ে উনি ডিজি, ডিআইজি সবার কাছে গেছেন, কিন্তু সেই চিঠি অ্যাকসেপ্ট করেননি কমান্ড্যান্ট। কিন্তু আজকে এই মুহূর্তে একই ডাক্তারের দেওয়া ফিটনেস সার্টিফিকেট উনি গ্রহণ করেছেন এবং ওনার, যেটা আমি জানতে পেরেছি, এই অবস্থার মধ্যে চিন্তা করুন কি ধরনের অমানবিক ডিপার্টমেন্টের আধিকারিকরা ওনাকে এই অবস্থার মধ্যে, যিনি চলতে পারছেন না, উনি শ্বাসকষ্টের পেশেন্ট, হার্টের পেশেন্ট, ওনার শরীরে গুলিবিদ্ধ উনি হয়েছিলেন এক সময়, শারীরিকভাবে একদম উনি বিপর্যস্ত, ওনাকে এবার জয়েন করিয়ে দামছড়া 13 নম্বর ব্যাটালিয়নে পাঠানোর চক্রান্ত করছেন, কিন্তু উনি সেটাকে অ্যাকসেপ্ট করেননি। ওনাকে বারবার গতকাল পরশুদিন বা গতকালকে ওনাকে বারবার প্রেশার ক্রিয়েট করা হয়েছে যাতে উনি সেটাকে অ্যাকসেপ্ট করেন। আপনারা চিন্তা করুন কত বড় অমানবিক হলে এই কমান্ড্যান্ট এই কাজটুকু করতে পারে। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এ ধরনের আধিকারিকরা যদি আমাদের রাজ্যে থাকে তাহলে কিন্তু টিএসআরদের মধ্যে রিভিলেশন তৈরি হতে কিন্তু সময় বেশি দিন লাগবে না। টিএসআররা কাজ করছে, পয়সার জন্য কাজ করছে, জঙ্গলে জঙ্গলে ঘুরছে, ট্রাফিকের দায়িত্ব পালন করছে, কনস্টেবলের দায়িত্ব পালন করছে, কারা দপ্তরে ওনারা ডিউটি পালন করছেন। কোন জায়গায় টিএসআরদেরকে পাবেন না? সব টিএসআররা সমান নয়। এমনও টিএসআর আছেন সমীর বাবুর মতন যারা গুলি নিয়েছেন ওনার বুকে, কিন্তু আজকে উনি 10 মাস বেতন পাচ্ছেন না। দর্শক বন্ধুরা, আপনারা চিন্তা করছেন যে সকল টিএসআর পুলিশ অফিসাররা বা আধিকারিকরা আমাদের জন্য গুলি নিয়েছেন শরীরে, এই সমীর বাবু, আজকে উনি বেতন পাচ্ছেন না এই বিজেপি সরকারের আমলে। সেটা কি ভাবা যায়? এত মানুষের ভোট নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। আজকে আমি জানান দিতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, রাজ্য মন্ত্রিসভাকে, যে আপনাদের রাজ্যের একটা ভ্যালুয়েবল একটা পোস্ট, সেটা হচ্ছে টিএসআর জোন। আমি বলবো সেটা একটা ভ্যালুয়েবল পোস্ট। আমি র্যাঙ্কে যাচ্ছি না। আজকে 10 মাস ধরে উনি বেতন পাচ্ছেন না এবং উপরন্তু ওনাকে বাধ্য করা হচ্ছে। ডাক্তার যেখানে বলে দিচ্ছেন যে উনি কাজ করতে পারবেন না, ওনার ঘাড়ে নেকে 2বার অপারেশন হয়েছে, উনি হার্টের পেশেন্ট, শ্বাসকষ্ট। কি ধরনের অমানবিক রূপ থাকলে আজকে এই ধরনের ঘটনা ঘটাতে পারে এই আধিকারিক? বারবার উনি এই আধিকারিকের বিরুদ্ধে আঙ্গুল তুলছেন, এবং এই যেটা আমি তুলে ধরলাম, আমি বারবার বলি আমি এভিডেন্স ছাড়া কোনো কাজ করি না, সেটা কখনোই বিজেপি সরকারকে গৌরবান্বিত করবে না। আপনারা নিশ্চয়ই এই দিকটায় দেখবেন, রাজ্যের টিএসআররা আমাদের গর্বের টিএসআর, আমাদের রাজ্যের টিএসআর বাইরে পর্যন্ত নির্বাচনের কাজে নিজেদেরকে নিয়োজিত করেছেন। টিএসআরদের আত্মসম্মান বোধ রয়েছে। আমি সব টিএসআরদের কথা বলছি না এখানে, যারা যারা টিএসআররা ডেডিকেশন নিয়ে কাজ করছেন, রাষ্ট্রকে আগলে রেখেছেন, রাজ্যকে দেশদ্রোহীদের হাত থেকে মুক্ত করিয়েছেন। আপনাদের মনে আছে সেই নতুন বাজারে প্রথম 7 জন কি 6 জন টিএসআর নিজেদেরকে বলিদান দিয়েছেন, এই টিএসআররাই দিয়েছেন। আসাম রাইফেলস, সিআরপিএফ ওনারা তো আসেন, পরে আসেন, কিন্তু প্রথম গুলিটা ওনারাই কিন্তু ফেস করেন, আর ওনারাই ফেস করে আজকে ওনারাই বেতন পাচ্ছেন না। তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করলাম, সরকারের গোচরে আমি এই বিষয়টুকু নিয়ে গেলাম। আমি আশা করব রাজ্যের মানুষের হয়ে, আমি আশা করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আপনি এই দপ্তরের গার্জিয়ান, আপনি এই দপ্তরের মন্ত্রী, পাশাপাশি আপনি মুখ্যমন্ত্রী, পাশাপাশি আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি নিশ্চয়ই
এই টিএসআরের বেদনা আপনি অনুভব করবেন এবং যথাযোগ্য ব্যবস্থা আপনি গ্রহণ করবেন, যাতে এই টিএসআর, এই ভদ্রলোক, যেই ভদ্রলোক একদিন গুলিবিদ্ধ হয়েছিলেন আমাদের জন্য ফটিকছড়াতে, উনি যাতে সংসার প্রতিপালন করতে পারেন সহজভাবে, এবং যেই ব্যক্তিটি বা যারা যারা এই কনস্পিরেসিতে যুক্ত রয়েছেন তাদেরকে আইডেন্টিফাই করে নিশ্চয়ই শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। কিন্তু তাতে আপনার সরকারের একটা ভাবমূর্তি মানুষের সামনে ফুটে উঠবে, সেটা আর বলার অপেক্ষা রাখছে না। কিন্তু মানুষ সন্দেহ করেন যে আপনি কতটুকু পারবেন। আমি বলছি না, সেটা রাজ্যের মানুষরা বলছেন। কিন্তু আমি চাইবো আপনি এই কাজটুকু করেন, এবং এই কাজটুকু যদি আপনি করতে পারেন, যারা দোষী তাদেরকে শাস্তি দিতে পারেন, যে আপনারা আধিকারিক হয়েছেন, কমান্ডেন্ট হয়েছেন, তাদেরকে দিয়ে আদ্দালি খাটানোর জন্য নয়, তাদেরকে দিয়ে আদ্দালি খাটানোর জন্য নয়, বাড়িঘরে কৃষি কাজ করানোর জন্য নয়, ড্রাইভারির কাজ করানোর জন্য নয়, আপনার মিসেসকে এই জায়গা থেকে ওই জায়গাতে মার্কেটিং করার জন্য নয়। যখনই করতে চাইবেন না তখনই আপনাদের আক্রোশ গিয়ে পড়বে এই সকল টিএসআর মানে জওয়ানদের উপর, যেটা প্রমাণিত। আমার কাছে প্রমাণও রয়েছে, আপনারা সবাই অবগত আছেন, এটা নতুন কোনো বিষয় নয়। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি নিশ্চয়ই এই বিষয়টুকু আপনি দেখবেন এবং আপনি পারবেন, সেটা রাজ্যের মানুষ বিশ্বাস করে এবং সম্পূর্ণ নির্ভর করছে সেটা আপনার সদিচ্ছার উপর। এখন আপনি করেন কি না করেন সেটা আপনার উপর। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যালো দাদা। নমস্কার, বলুন কোত্থেকে বলছিলেন আপনি? দাদা আমি বিশালগড় থেকে বলছি। বলুন, কি বলবেন? দাদা বলছিলাম যে আপনি যে কথাগুলি এখন বলছেন না দাদা, দাদা এই কথাগুলি না সত্যি পড়াশোনার কারণে যায় না। কারণ যদি আজকে পর্যন্ত কিন্তু আপনার অনেকগুলো অনুষ্ঠানে আমি দেখেছি, হ্যাঁ, আপনি যে কথাগুলি তুলেন সবগুলি লিগেল ম্যাটার সবগুলি, হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত আমি দেখিনি যে আপনার কথাগুলিকে ওনারা কানে নিতে, বা আমরা যে সাধারণ জনগণ রয়েছি তাদের কথাও পড়াশোনার কানে দিলেও কোনো কাজ হয় না। তো আজকে যে আপনার এই বিষয়টা তুলেছেন, হ্যাঁ, খুব সুন্দর বিষয়। আর খুব দুঃখের বিষয় যে আজকে এরকম একটা টিএসআই জওয়ানকে, হ্যাঁ, এত লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে। কিন্তু আমার মনে হয় না যে প্রশাসন, হ্যাঁ, এই ব্যাপারটার উপর, হ্যাঁ, কোনো স্টেপ নেবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা বিশালগড় থেকে ফোন করলেন, উনি বলেছেন রাজীব বাবু আপনি অনেকগুলো ম্যাটার নিয়ে কথা বলেন, কিন্তু সেগুলো সরকারের কানে যায় না। সাধারণ মানুষরা আপনার অনুষ্ঠানে ফোন করেন, সাধারণ মানুষের বক্তব্যগুলো পর্যন্ত সরকার কানে নেয় না। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, সংবাদ মাধ্যম একটি সরকারকে প্রতিষ্ঠা করতে পারে, সংবাদ মাধ্যমই ক্ষমতা রাখে একটি সরকারকে ফেলে দেওয়ার। আমরা যতবার আপনাদের বক্তব্যগুলো সরকারের কাছে নিয়ে যাব, সরকার যদি কর্ণপাত না করেন, বাকি ডিসিশন আপনারা নেবেন। আপনারা হচ্ছেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, আপনারা যে কোনো কাজ করতে পারেন, যেটা আপনারা করেছেন। আমাদের কাজ হচ্ছে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। আপনি যেটা বলেছেন যদি সেটা সত্যি হয় যে রাজীববাবু আপনি যে সকল কথাগুলো বলেন সরকার সেগুলোকে কর্ণপাত করে না, সেটা ওনারা সেটাকে মানে গ্রহণ করেন না। পাশাপাশি আমরা যে কথা বলি আপনার অনুষ্ঠানে সেগুলোকে ওনারা মান্যতা দেন না। না দিক মান্যতা, না শোনক প্রশাসন আমাদের কথাবার্তা, এতে আমাদের কোনো কিছু যায় আসে না, কিন্তু আমরা কথা তুলব। এ ধরনের মানুষ যারা আজকে নির্যাতিত, নিপীড়িত, তাদের কথা আমরা তুলবই, সেটাই হচ্ছে আমাদের কাজ। যদি প্রশাসন না শুনে, তার জন্য আপনারা হচ্ছেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যারা একটা সরকার আপনারা নির্বাচিত করেন। আমরা কিন্তু সরকার নির্বাচিত করি না, আমরা শুধু একটা ক্লিউ, আমরা শুধু একটা মাধ্যম, একটা জরিয়া, বাকি আপনারাই রয়েছেন। আমি আপনাদেরকে দর্শক বন্ধুরা যারা পরবর্তী সময়ে অনুষ্ঠান দেখতে এসেছেন, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে এই টিএসআর জওয়ান ফটিকছড়াতে ডিউটিরত অবস্থায় মানে গুলিবিদ্ধ হয়েছিলেন, ওনাকে RN টেগোরে পাঠানো হয়েছে জিবি থেকে রেফার করে। আজকে এই টিএসআর জওয়ান 10 মাস বেতন পাচ্ছেন না আধিকারিকদের গাফিলতির কারণে। ইচ্ছাকৃতভাবে ওনাকে এই ধরনের মানে আক্রোশমূলক ব্যবস্থা মানে ওনার প্রতি নেওয়া হচ্ছে, সেটা উনি অভিযোগ করেছেন। কি বলেছেন গতকালকে রাত্রিবেলা আমাদের ক্যামেরার সামনে একবার আপনারা আবার শুনুন। আমি প্রথম যে বক্তব্য রয়েছে ভিকটিমের সেটা একবার শোনানোর জন্য আমি পিসিআরকে বলবো। 1 বছর ধরে অসুস্থ ছিলাম,
আমি 1 বছর অসুস্থ ছিলাম, আমার জীবিত থেকে রেফার করছে। রেফারের মধ্যে আমার এই আরএন ঠাকুরে পাঠাইছে। আরএন ঠাকুরে গিয়ে আমার C1, C2, C4 অপারেশন হয়েছে। আমি বুলেট ইঞ্জুরি একজন। আমি CMC বেলুরেও আমি অপারেশন হয়েছি, L1, L4, L3। ওখানে কালকে জয়েন করার পরে থেকে আমি অসুস্থ এমআই রুমে ছিলাম। এমআই রুমের থেকে সকালবেলা থেকে আমি অসুস্থ, ওখানে আমি শ্বাস ফালাইতে পারতেছি না। আমার এখানে আনা হয়েছে, ওখানে রেফার করছে। তারা যুক্তি করছে, আমি শুনছি ড্রাইভাররা আর এমআই রুমের স্ট্যান্ডারে কইছে, এমআই রুমের মেজরে যে আমার ব্যাটালিয়ান ঢুকাই লাইতো, ব্যাটালিয়ান ঢুকাই আমার যা করার করবো। আমি যখন সবাই ছেলেরা কল করছি, সুদীপ বর্মনরে করছি, সাংবাদিকরে কল করছি, মিনাল ইঞ্জিনিয়ার বারবার টেলিফোন করতেছি। কোন ব্যাটালিয়নে আছেন আপনি? আমি 11 ব্যাটালিয়নে। কিন্তু ডাক্তার রেফার করা সত্ত্বেও আমার তারা ব্যাটালিয়ান ঢুকাইতো। ওখানে তারা একজুটেন আয়া আমার কইতেছে যে কোনো রিস্ক নাই লিয়ে যাব। কিন্তু এর আগে তারা যুক্তি করছে। এরপর ব্যাটালিয়ানে বিকালবেলা ব্যাটালিয়ানের যে রেমন্ড অর্ডার লইয়া আমার রেফার আরে পোস্টিং অর্ডারের কাগজ ধরানোর লেগা, ফটো মোটো উঠানোর লেগা আমার ব্যাটালিয়ানে সাজেস্ট করে সারাদিন ধরে আমার আজকে ইটা করছে। কালকে রাত্রের থেকে আমার কোনো অবস্থাতে বাইরে হইতে দেয় না। আমার রুমের থেকে আমি আইছি। এখানে কে আনছে? এখানে আমার রুমের স্টাফ, আমি শ্বাস আটকাইতেছে, তখন আমার রুমের স্টাফ ঘুরে নিয়ে আসছে। কিন্তু আমার বিকালবেলা ব্যাটালিয়ানের যে রাজীব সিং আর ব্যাটালিয়ানের ক্যামেরাম্যান আর আমার রেফার 13 নম্বর ব্যাটালিয়ানে সকাল থেকে প্রেশার কাজ করতেছে। আমি পোস্টিং হচ্ছি 13 নম্বর ব্যাটালিয়ানে। কে প্রেসার কিক করছে? সিউ আপনার নাম কি? অমরজিৎ দেব বর্মা। আর কে করছে? আর হয়েছে গিয়া ব্যাটালিয়ানের জুনিয়র একজুটেন এখানে আসেনি তারা? হ্যাঁ, এখানে আইসে, সবাই আইসে অক্ষণ এখানে আছে ব্যাটালিয়নে? কিন্তু একজুটেন সাহেব আমাকে বারবার রিলিফ দেওয়ার লেগে আপ্রাণ চেষ্টা করছে। শুরুর থেকে তাই না আপ্রাণ চেষ্টা। ওনার নাম কি? তিনি আপনাকে রিলিফ দেওয়ার জন্য চেষ্টা করছেন? এখন অব্দি তাই না আমার আপ্রাণ চেষ্টা করতেছে। ওনার নাম কি? ব্যাটালিয়ানে একজুটেন নাম কি বলতে পারে? নাম হচ্ছে চণ্ডী চাকপাশা। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেয়েছেন এই ভিকটিম টিএসআর জওয়ান কি বলেছেন। আমাদের রাজ্যের গৌরব টিএসআর জওয়ান আজকে আমাদেরকে কোনো না কোনোভাবে আমরা কলঙ্কিত হয়েছি। যে সকল জওয়ানরা করোনা সংক্রমণ কাল থেকে শুরু করে যে কোনো আপাতকালীন কাজে ওনারা আগে থাকেন, আমাদের রাজ্যকে নিরাপত্তার চাদরে আগলে রাখেন, আজকে ওনারা ডিপ্রাইভড। কারা করছেন? কমান্ড্যান্ট, যিনি এই ব্যাটালিয়নকে পরিচালনা করেন, এবং উনি বলেছেন যে ওনাকে মারার প্ল্যান করা হচ্ছে। ব্যাটালিয়নে নিয়ে গিয়ে জীবিতে না নিয়ে বিশালগড় থেকে চিকিৎসা করিয়ে ওনাকে ব্যাটালিয়নে নিয়ে যাওয়ার কথা আর অর্ডার করেছে কমান্ড্যান্ট। কিন্তু যারা ড্রাইভার তারা কিন্তু জানিয়েছেন, তার প্রমাণ আমাকে ওনারা দিয়েছেন, প্রমাণও রয়েছে আমার কাছে, যে কমান্ড্যান্ট বা আধিকারিকরা বলেছেন যে ওনাকে বিশালগড় হাসপাতাল থেকে ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হোক। কিন্তু উনি চিন্তা করছেন যে আমি একজন অসুস্থ রোগী, আমাকে কোথায় জীবিতে পাঠানো হবে দরকার, যেখানে ডাক্তার বলেছে। কিন্তু প্ল্যান করেছে ওনারা যে ওনাকে ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হবে। কেন নিয়ে যাওয়া হবে? উনি বলেছেন আমাকে মেরে ফেলার একটা চক্রান্ত করা হচ্ছে। টিএসআর ব্যাটালিয়ন, আমরা জানি তপন দেব বর্মার কথা, আমাদের প্রিয় দাদা সুদীপ দাসকে নেই, সেই আর কেপুরে সুদীপ দাকে এই কমান্ড্যান্ট, যেটা আন্ডার জুডিশিয়ারিতে রয়েছে, প্রিলিমিনারি স্টেজে যেটা আমরা জানতে পেরেছি সার্কামটেন্সিয়াল এভিডেন্সের উপর বেস করে, যে তপন দেব বর্মার নেতৃত্বে এই কাজটা হয়েছে। ঝাঁঝরা করে দেওয়া হয়েছে আমাদের সুদীপ দত্ত ভৌমিককে। কারা করেছে? এই টিএসআর এর কমান্ড্যান্টের ব্যাটালিয়ন, যেটা অনেকে বলেছেন, যেটা এখন বর্তমানে আন্ডার জুডিশিয়ারিতে রয়েছে।
এই সকল কমান্ডেন্টরা, এই সকল আধিকারিকরা ত্রিপুরা পুলিশকে কালিমা লিপ্ত করেছেন। তপন দেববর্মা তো জেলে রয়েছে এখনো পর্যন্ত, বাম আমলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। উনি এখনো, এই কমান্ডেন্ট এখনো জেলে রয়েছেন। কিন্তু বর্তমান যিনি রয়েছেন এই অমরজিৎ দেববর্মা, যিনি 11 ব্যাটালিয়নের কমান্ডেন্ট, রাজ্য সরকার কি পারবেন ওনাকে বরখাস্ত করতে? উনি যে ঘটনাটি করেছেন সেটা কলঙ্কজনক ঘটনা। কোনো না কোনোভাবে সরকারকে কালিমা লিপ্ত করার একটা অপচেষ্টা অনেকে বলেছেন। সরকার কি পারবে এই সকল অমরজিৎ দেববর্মার মতন কমান্ডেন্টদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিতে? সেটা ভবিষ্যৎ বলবে। আমাদের ক্যামেরাও তো আমরা থাকবো, যদি সরকার করেন আমরা অবশ্যই তুলে ধরব। কিন্তু একজন দাদা বিশালগড় থেকে ফোন করেছেন যে রাজীব বাবু, আপনি যতগুলো প্রশ্ন তুলেন সবগুলো ভাইটাল এবং আমাদের জন্য তুলেন, কিন্তু সরকার কর্ণপাত করেন না। আমাদের বক্তব্য আমরা যে আপনাদের অনুষ্ঠানে রাখি সেগুলো সরকার কর্ণপাত করেন না। সরকার যদি কর্ণপাত না করেন, সরকার 5 বছর করবেন, আপনারা তো একদিন করবেন। আপনারা করে দেখাতে পারেন। আমি বারবার বলি, বামফ্রন্টের মতো একটা শক্তিশালী পিলারকে আপনারা ফেলে দিয়েছেন। বারবার কিন্তু আমি এই কথাটা বলি। বামফ্রন্ট ভেবেছিল যে আমাদের সংগঠন প্রচণ্ড শক্তিশালী সংগঠন, আমাদের এই পিলারকে ফেলে দেওয়ার ক্ষমতা এখনো পর্যন্ত কারুর হয়নি। কিন্তু আপনারা প্রমাণ করে ছেড়েছেন যে আপনারা পারেন, আপনারা করে দেখিয়েছেন। প্রশাসন বা সরকার যদি আমাদের কথা না শুনেন বা আপনাদের কথা না শুনেন, তার জন্য আপনারা তো রয়েছেন। আমরা সংবাদ মাধ্যম তো এ সকল বিষয়গুলো তুলবই এবং আপনাদের মতামত তো আমরা অবশ্যই নেব। যে টিএসআর জওয়ানটি আজকে 10 মাস বেতন পাচ্ছে না, চিন্তা করছেন? এই লকডাউনের মধ্যে অনেকে 3 মাস বেতন না পেয়ে হন্যে হন্যে ঘুরছেন। সে জায়গায় এই টিএসআর জওয়ান ছেলে ডাক্তারি পড়ছে, 10 মাস ধরে বেতন পাচ্ছেন না। এই আধিকারিক বেতন আটকে রেখেছে বলে পরিবারের লোকজনরা অভিযোগ করছে। আরেকটা ক্লিপ আমি আপনাদের দেখাচ্ছি দর্শক বন্ধুরা, দেখুন, আপনারা শুনুন। আমি 2 নম্বর বাইট তুলে ধরার কথা বলবো পিসিআরকে। 11 ব্যাটালিয়ন के असर मिस्टर অমরজিৎ দেববর্মা কমান্ডেন্ট তার নিহত সার্জারি হয়েছে 2 বার, 1 বছর ধরে আটকাইছে, বেতন আটকাইছে। পেনশনের দিকে আমরা বারবার সরকারিও করছি, কইছে জয়েন করলে পেনশন অর্ডার চালু হয়ে যাবে, কিন্তু করছে না। দুপুর থেকে আজকে চিল্লাইতেছে যে তাইলে নিয়ে জীবিতে নিত। এখন তারা করে প্ল্যান করে বিশালগড় নিয়ে আসে, এত ক্রিটিক্যাল কন্ডিশন। আমি একজন মেডিকেল পড়ুয়া ছাত্র, আমরা ফ্যামিলির সাথে এরকম করছে, আমার একদম নির্দোষ। আজকে আমি বাবুরে বলছি জয়েন করতো না, কিন্তু এটা পুরো প্রি প্ল্যান কেস। তাড়াতাড়ি আজকে আমার বাবার যদি জান যায়, আমি এই ডিপার্টমেন্টে থাকবো না। অনেক রেসপেক্ট করতাম, কিন্তু এই এগেইনস্টে এরকম করা হয়েছে। কেন তাকে বিচার করানো হয়েছে? সেই কন্ডিশনে তো জীবিত নেওয়া হইতো। ইভেন ইয়ের থেকে কয়েছে যে আবার মেডিকেলে নিয়ে যাবো, জীবিত দিত না। এটি কি এখন আপনারা কি একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারছেন না? আজকে 3-4 ঘন্টা ধরে এখন করে রয়েছে এই হসপিটালে। এটা কি হয়েছে আমার বাবার সাথে? আজকে যদি জানলে আমার বাবা, তারা কিছু করবো? একটু প্লিজ কাইন্ডলি একটু হেল্প করুন, তাহলে আমার বাবার জীবিত হয়েছে। কি ধরনের প্যাথেটিক ঘটনা দর্শক বন্ধুরা। ছেলে ডাক্তারি পড়ছে, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা পর্যন্ত করতে পারেনি। যেখানে জিবি যাওয়ার কথা 4 ঘন্টা ধরে ফেলে রাখা হয়েছে বিশালগড়ে, যেখানে ডাক্তার বলে দিয়েছে যে ওনাকে জিবিতে পাঠানো হোক। ডাক্তারের বক্তব্য রয়েছে আমাদের কাছে, যে ডাক্তার বলেছেন, ম্যাডাম বলেছেন যে ওনাকে জিবিতে পাঠানো হোক। কিন্তু যারা সঙ্গে এসেছিলেন টিএসআর জওয়ানদের মধ্যে কয়েকজন, ওনারা বসেছিলেন। উনি নাকি বলেছেন যে আমাদের পরিবারের লোকেরা আসবে। যেখানে একটা ইমার্জেন্সি ব্যাপার, উনি বলেছেন ইচ্ছাকৃতভাবে প্রি প্ল্যান একটা মার্ডার করার উদ্দেশ্যে এই কমান্ডেন্ট এ ধরনের ব্যবস্থা নিয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যালো। দর্শক বন্ধুরা, আপনারা চিন্তা করুন, আমাদের রাজ্যের গৌরব টিএসআর ব্যাটালিয়নের আজকের দুর্দশার কথা আমি তুলে ধরলাম আপনাদের কাছে।
আপনারা চিন্তা করবেন, আপনারা বিশ্লেষণ করবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ দাদিদা, নমস্কার। আমি সাবরুমতায় করতে রাখি, নামটা করতাম না আর কি। বল। আপনি একজন সিসি ক্যামেরা, আপনার সামনে পিছনে কেউ গোপনে কোনো কিছু রাখতে পারতো না। দাদা নমস্কার, আপনাকে আমি ধন্যবাদ, আমাকে আশীর্বাদ, কোটি কোটি আপনাকে আশীর্বাদ দিই। আপনি ভালো থাকেন, ধন্যবাদ। আপনি দেশের জন্য একদম মহান ব্যক্তি। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য আমার অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি আমার প্রণাম নেবেন। দর্শক বন্ধুরা, চিন্তা করুন, আমাদের রাজ্যের সবাই তো আর টিএসআরদের মধ্যে খারাপ নেই, ভালো লোকও তো রয়েছেন। অনেকে এই টিএসআরের নামটাকে অনেক উজ্জ্বল করে রেখেছিলেন এতদিন, কিন্তু এই সকল লোকেরা, তপন দেববর্মার মতো লোকেরা, অমরজিৎ দেববর্মার মতো লোকেরা টিএসআরকে আজকে কলঙ্ক করে দিয়েছেন। পাশাপাশি রাজ্য সরকারও তার থেকে হাত উঠিয়ে নিতে পারে না। রাজ্য সরকারও যদি মনে করেন যে এখান থেকে আমরা হাত উঠিয়ে নেব, কোনো মতেই সেটা সম্ভব নয়। করে দেখান আপনারা একবার, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দেখান। এবং এই টিএসআর ভাই আজকে কষ্ট করছেন, ওনার পাশে এসে দাঁড়ান। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দাদা, বলুন, কোত্থেকে বলছিলেন? নমস্কার রাজীব বাবু, নমস্কার। বলছি কি, হুম, সবার সাথে সবাই প্রকৃতি নিয়ে কথা বলছে। যারা আগে একদম বলেছেন, সময়ের একমাত্র যারা তারা আমাদের শান্তি প্রতিষ্ঠা করেছে। আজ আমাদের যে অবস্থা আমরা দেখছি আপনার মাধ্যমে দাদা, যে তার ছেলে দেখা লাগাতে করছে, আর উনি বেতন পাচ্ছে না। উনি কিন্তু আমাদের জন্য, মানুষের জন্য কাজ করতে গিয়ে বেলা আহত হয়েছিলেন। আগের মাননীয় স্বরাষ্ট্র দপ্তরকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি নিয়োজন রাখি, যে সত্যিকারের মানবতা থাকে আর তারা শুনতে পায়, আইনমন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক, দপ্তরের যে কোনো প্রধান হোক, জানতে পারে। আর এই বিষয়টা তারা মানসিকভাবে কাজ না করে একটা ছেলে মেডিকেলে পড়ছে, তার খুব দুঃখজনক ঘটনা হবে। আমরা ত্রিপুরাবাসী এই টিএসআর কাছে রবি থাকবো। আর এখানে ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ, সম্পূর্ণ ভাই, অসংখ্য ধন্যবাদ, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে। অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। একজন বলেছেন, এই টিএসআর জওয়ানের প্রসঙ্গে বলেছেন যে আমরা দুঃখিত, আপনি আমাদের জন্য লড়েছেন, গায়ে গুলি নিয়েছেন, ট্রিটমেন্ট করছিলেন এতদিন আপনি, আজকে আমরা লজ্জিত আপনার কাছে। পাশাপাশি উনি বলেছেন যে যিনি কমান্ডার রয়েছেন বা যিনি কমান্ড্যান্ট রয়েছেন, সম্পূর্ণভাবে উনি দায়ী। এবং পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীরও উনি দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন দেখার বিষয় সরকার এই বিষয়টুকু কিভাবে দেখেন, কারণ একজন টিএসআর জওয়ান এইভাবে আজকে 10 মাস বেতন পাচ্ছেন না। উনি এতদিন হয়তো সামনে এসে বলার সাহস পাননি, কারণ যদি পেনশন না পান, যদি চাকুরি চলে যায়, এই ভয়ে হয়তো বা আরো অনেক টিএসআররা যারা রয়েছেন ওনারা হয়তো মুখ খুলতে পারেন না। এই ধরনের অমানবিক মুখও রয়েছে টিএসআর ব্যাটালিয়নের মধ্যে, বিশেষ করে যারা আধিকারিক পর্যায়ে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? বলুন। দর্শক বন্ধুরা, আপনারা এই বিষয়টিকে নিশ্চয়ই আপনারা গুরুত্ব দিয়ে দেখছেন, কারণ দেখার কথা, আজকে একজন টিএসআর জওয়ান 10 মাস ধরে বেতন পাচ্ছেন না, তাকে ব্যাটালিয়নে নিয়ে গিয়ে গোপনভাবে হত্যা করার একটা গুপ্ত পরিকল্পনা, যেটা উনি বলেছেন, এটা কিন্তু কোনোভাবেই সরকারকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে না, সরকারকে কিন্তু কালিমা লিপ্ত করবে। এখন সরকার কিভাবে এখান থেকে বেরিয়ে আসবে, এই লোকটাকে কিভাবে সহযোগিতা করবে, এবং যিনি এই কাজটুকু করেছেন, শাস্তিমূলক ব্যবস্থা যদি সরকার সদিচ্ছা নিয়ে নিতে পারেন, নিশ্চয়ই মানুষ সরকারকে বিশ্বাস করবেন, সেটাই স্বাভাবিক। নমস্কার, কে রয়েছেন?
আপনি একটু একটু মানে যেখানে আছেন তার থেকে একটু দূরে গিয়ে একটু কথা বলুন। আমি রাজীব বলছি, বলুন কি বলবেন আপনি দাদা। আরে দাদা, আমি নরসর থেকে বলছি, বরপুরা থেকে। নামটা বলবো না দাদা। বলুন কি বলবেন, একটু জোরে বলুন। দাদা, টিএসআর দেখে, টিএসআরের এই দৃষ্টিভঙ্গি দেখে দাদা আমার মনটা ভেঙে গেছে দাদা। ধন্যবাদ আপনাকে, মনটা ভেঙে গেছে, স্বাভাবিক। আপনারা হচ্ছেন রাজ্যের মানুষ। একজন জওয়ান এইভাবে পড়ে রয়েছে, উনি ভয় পাচ্ছেন যে ওনাকে ব্যাটালিয়নে নিয়ে গিয়ে ওনাকে হত্যা করা হবে, যাতে কেউ না জানতে পারে কিছু। কিন্তু শেষ পর্যন্ত উনি ধরে ফেলেছেন ওনাদের এই রহস্য। যদি সেটা সত্যি হয়, সেটা কখনোই সাধারণ যারা মানুষরা আছেন আপনারা মেনে নেবেন না। আমরা কোন রাজ্যে বাস করছি সেটা অনেকে জানতে চাইছেন, যেখানে পুলিশের জওয়ানরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন বলুন। হ্যালো হ্যালো, নেটওয়ার্ক সম্ভবত খারাপ রয়েছে, যার জন্য আপনাদের সঙ্গে আমার লিংক হচ্ছে না। অনেকে ফোন করেছেন কিন্তু কথা হচ্ছে না। দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টি আমি আলোচনা করছি, আমার কাছে আর সময়ও বেশি নেই, কারণ আপনারা জানেন কিছুক্ষণের মধ্যে আবার অনলাইন ক্লাস শুরু হবে। রাজ্য সরকারের অনুরোধে আমরা এই অনলাইন ক্লাস আগামী আরও কয়েকদিন আমরা চালাবো, যাতে আমাদের রাজ্যের স্টুডেন্টরা উপকৃত হন। রাজ্য সরকার আমাদের মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে গিয়েছে এবং পৌঁছে দিচ্ছে, যাতে ওনাদের মানে ছেলে মেয়েদের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয়। তার জন্য 7:30 থেকে অনলাইন ক্লাস আমাদের এখানে চলে। তাই আমার এই আলোচনা আমি কিছুক্ষণ কাটছাট করে নিয়েছি। কিন্তু দর্শক বন্ধুরা, আপনাদের বলবো যে আজকে যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটা সবাইকে কিন্তু একটা নাড়া দিয়েছে, মনে একটা নাড়া দিয়েছে। কারণ যেই টিএসআর জওয়ান 29 বছর এই ব্যাটালিয়নকে বা ত্রিপুরা রাজ্যকে আগলে রেখেছে, আজকে এই টিএসআর জওয়ান নিজে বেতন পাচ্ছেন না 10 মাস। ডিআইজি, আইজি, বিভিন্ন জায়গায় ডিজি সবার কাছে যাচ্ছেন, চিঠি দিচ্ছেন, কিন্তু আজকে উনি নিজেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন। আজকে উনি অসুস্থ, ওনাকে জয়েন করিয়ে ওনাকে 13 নম্বর ব্যাটালিয়নে স্থানান্তরিত করার পরিকল্পনা করা হয়েছে, যেখানে ডাক্তার বলে দিয়েছে উনি সম্পূর্ণভাবে বেড রেস্ট থাকবেন। তাহলে তো সেটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে অনেকে বলছেন। নমস্কার, কে রয়েছেন, সর্বশেষ ফোন নিলাম আপনার, বলুন। নমস্কার দাদা। নমস্কার। আমি আপনার একটা আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা। ধন্যবাদ। আচ্ছা, হচ্ছে আমরা তো বিজেপির আইনটি ভুল করলাম। আমরা বিজেপির আইনটি, আমরা বাংলাতে একটা গান গাইছিল কোন এক সময়, মানে ওই গানে বান এসেছে মোরা গাঙ্গির উঠতে হবে নাও। আমরা কিন্তু এখন আর বিজেপিকে চাই না। আমরা মানে প্রত্যেক জায়গা কিন্তু একটা ডে উঠছে যে কোনো ক্রমে আমরা বলতাম যেটা চলো পাল্টাই, এখন কোন উল্টাই। কারণ ত্রিপুরা রাজ্যের যে অবস্থা ভাবে বিজেপি যেভাবে কাজ চালাচ্ছে, সেটা কাজ না, এটা পুতুল খেলা চলছে সারা ত্রিপুরা মানুষের জন্য। এরা যেভাবে করতেছে, আমার মনে হয় না আগামী 2-4 দিন বা আগামী যে ইলেকশন, আমাদের কাছে ভোট একটা জায়গা আমরা জীবনে শেষ। আমরা বিজেপির আমরা ভালোবাসি না, উঠতেও বানাও। আমরা একটা গান শুনছিলাম, তারা হল লোক কপাট, এসব আমরা গান আমরা শুনছি। আমরা এখন জায়গা উঠছি যে বিজেপি এই ধরনের চরিত্র, এই ধরনের চরিত্র দুইজন মুখ্যমন্ত্রী, একজন হচ্ছে রতন অভাব, একজন মাননীয় মুখ্যমন্ত্রী। অসংখ্য ধন্যবাদ। আর যে লেভেল গুলি রয়ে গেছে সাধারণ, এরকম দাম নাই, রাখা নাই। আর এরা যদি পাত্তা নাই, আমরা সাধারণ মানুষ আমরা কি বুঝবে। আজকে একজন সাধারণ একজন টিএসআর সারা জীবন সে চাকরি করছে, আজকে কাজ চলে ডাক্তারি পরে, তার কোনো খাওয়া নাই, তার কোনো তারা বাড়ি করে অসুস্থ। আজকে অসুস্থ, তার জীবিত নিতে না। দাদা, আমরা বলতাম না, কিন্তু সব মনে আছে, সব মনে থাকবো। আগামী দিন তার বেশি, তার মাত্র 3 বছর তো শেষ চলছে, আর মাত্র 2 বছর দেখা যাবে আগামী দিন ইলেকশন কি হারে চলে। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সর্বশেষ ফোন নিলাম। দর্শক বন্ধুরা, আর আলোচনা আমি চালিয়ে যেতে পারছি না, কিন্তু যেই ভদ্রলোক, যে টিএসআর কমান্ড্যান্ট অমরজিৎ দেববর্মা,
ওনার বিরুদ্ধে আমার কাছে অনেক তথ্য, অনেক ডকুমেন্ট এসে জমা পড়েছে। আমি কিন্তু সুদীপ দত্ত ভৌমিক নই যে আমাকে ডেকে নিয়ে গিয়ে আপনারা আমাকে হ্যাস্তন্যস্ত করবেন। আমি কিন্তু রাজীব। আপনার সম্বন্ধে অনেক ডাটা আমি পেয়েছি, আপনার সম্বন্ধে অনেক এভিডেন্স আমি পেয়েছি। আমি সেগুলোকে আইন দপ্তরে পাঠাবো, মুখ্যমন্ত্রীর টেবিলে আমি পাঠাবো এবং দেখব রাজ্য সরকার আপনার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেন। আপনার মধ্যে কি কোনো ধরনের বিবেক নেই? আপনি একজন কমান্ডেন্ট, আপনি একজন 11 টিএসআর ব্যাটালিয়নের উচ্চতম পর্যায়ে আপনি কাজ করেন। আপনার বিরুদ্ধে এত অহরহ কমপ্লেইন। আপনি একজন টিএসআর জওয়ান, যে টিএসআর জওয়ান ফটিক ছড়াতে উগ্রপন্থীর গুলিতে আঘাত পেয়েছিলেন। উনি আরএন টেগোরে চিকিৎসা হতে চেয়েছিলেন, ওনার স্পাইনাল কোর্ড ভেঙে গেছে, 3-4 বার অপারেশন উনি করিয়েছেন। আজকে শেষ সময়ে এসে 30 বছর 29 বছর উনি ডেডিকেশন নিয়ে এই ত্রিপুরাকে সেবা করেছেন, টিএসআরকে সেবা করেছেন। আজকে এই অন্তিম সময়ে আপনার চক্রান্তের কারণে, যেটা ওনারা বলেছেন যে আপনি ইচ্ছাকৃতভাবে ব্যাটালিয়নে নিয়ে গিয়ে গুপ্ত হত্যা করার একটা প্রচেষ্টা নিয়েছেন, কিন্তু আমরা মৃণালী নিয়ে নেন তা কোনো মতেই হতে দেব না। পাশাপাশি দর্শক বন্ধুরা, আপনাদের হয়ে আমি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী সবার দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের ঘটনা আমরা কিন্তু কখনোই চিন্তা করতে পারি না। আজকে যেই লোকটি পেনশন পাওয়ার কথা, তাকে পেনশন দেওয়া হচ্ছে না, তাকে আটকে রাখা হয়েছে, তাকে অন্য জায়গায় আবার স্থানান্তরিত করা হচ্ছে। যে লোকটি ভলান্টিয়ারি রিটায়ারমেন্ট নিতে চাইছে, তাকে নিতে দেওয়া হচ্ছে না। তার মানে কি? উদ্দেশ্যের পেছনে কি রয়েছে? স্বরাষ্ট্র দপ্তর কি পারবে এ সকল ঘটনাগুলোকে বিচার করতে, বিশ্লেষণ করতে? যারা এই সকল কাজগুলো করছে, এই অমরজিৎ দেববর্মা, তপন দেববর্মা, যাদের বিরুদ্ধে এলিগেশন রয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে? তারা কমান্ডেন্ট পর্যায়ে কাজ করছেন বলে যা ইচ্ছা তা করে যাবেন? তা রাজ্যের মানুষ কিন্তু কখনোই আশা করেন না, সরকারের কাছ থেকে ভালো কিছু আশা করেন। এখন দেখার বিষয়, যেহেতু আমি রাজ্য সরকারের কাছে আপনাদের বার্তা নিয়ে গেলাম, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলাম, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দৃষ্টি আকর্ষণ করলাম। এই টিএসআর ব্যাটালিয়নের যে জওয়ান আজকে কষ্ট পাচ্ছে, ছেলেটা মেডিকেল পড়ছে, পড়াতে পারছে না, 10 মাস আজকে বেতন পাচ্ছে না। আপনার অধীনস্থ একটা ছোট্ট একটা কর্মচারী, উনি হচ্ছেন এই সমীর দাস, উনি 11 ব্যাটালিয়নের একজন টিএসআর জওয়ান। আপনার রাজ্যে একটা ছোট্ট সৈনিক আজকে এইভাবে আপনাকে সেবা করতে করতে আজকে উনি এই জায়গাতে এসে পৌঁছেছেন, আমাদেরকে সেবা করতে করতে এই জায়গাতে এসে পৌঁছেছেন। কিন্তু সরকার বা সরকারের আধিকারিকরা যদি কোনো ভুল করে, তার স্ট্রেস কিন্তু সরকারের গায়ে এসেই পড়ে। আমি চাইবো রাজ্য সরকার এই বিষয়ে ওনাদের বক্তব্য দেবেন, স্পষ্টীকরণ দেবেন, এবং যারা এই সকল কাজগুলো করছেন কমান্ডেন্ট পর্যায়ে থেকে বা এই র্যাঙ্কে থেকে, তাদেরকে আইডেন্টিফাই করে নিশ্চয়ই ইনভেস্টিগেশনের মাধ্যমে সাজামূলক ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলেই সরকারের একটা ভালো ভাবমূর্তি মানুষের সামনে আসবে, যেটা মানুষ আশা প্রকাশ করে সরকারের কাছ থেকে। আর আমি বিনীত অনুরোধ রাখবো সরকারের কাছে, যে লোকটি আজকে এইভাবে অপদস্থ হচ্ছেন, বেতন পাচ্ছেন না, চাকরি থেকে ভলান্টিয়ারি রিটায়ারমেন্ট নিতে পারছেন না, ছেলেকে পড়াশোনা করতে পারছেন না, ওনাকে মারার চক্রান্ত চলছে, সরকার নিশ্চয়ই সমীর দাসের সঙ্গে কথা বলবেন এবং ওনাকে এই বিপদ থেকে বের করে আনবেন। সেটাই আশা করেন রাজ্যের আপামর জনগণ একটা ভালো সরকারের কাছ থেকে। দর্শক বন্ধুরা, এই বলে আজকে আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি। কিন্তু এই অমরজিৎ দেববর্মার বিরুদ্ধে যত এভিডেন্স আমার কাছে রয়েছে, আরও কিছু এভিডেন্স আমি কালেকশন করছি। উনি কমান্ডেন্ট পর্যায়ে রয়েছেন, উনি কী ধরনের আচরণ করেন ওনার অধীনস্থ কর্মচারীদের উপর, সেগুলো আমি তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু অবশ্যই দেখতে থাকবেন মৃণালিনী এনএন। নমস্কার দর্শক বন্ধুরা।